আসসালামু আলাইকুম। দ্য নলেজ কিংডমের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমাদের বাংলা দ্বিতীয় পত্রের যে 100% কনফার্ম যে আমাদের এমসিকিউ কোর্সটা হচ্ছে ফ্রিতে। এই ফ্রি কোর্সের প্রথম ভিডিওতে আমরা জাস্ট প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করছি। এই ভিডিওতে আমরা 5টা অধ্যায় নিয়ে আলোচনা করব। সেজন্য আমরা খুব দ্রুত এগোতে চলে যাব। তার আগে বলবো, দ্রুত গতিতে যাওয়ার আগেই অন্তত তোমরা দ্রুত গতিতে আমাদের ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করো নাই, দ্রুত সাবস্ক্রাইবটা করে দাও। তাহলে আমাদের প্রত্যেকটা ভিডিও তুমি খুব দ্রুত পেয়ে যাবা, তাই না? তাহলে দেখো কি বলছিলাম, আমাদের দ্বিতীয় পরিচ্ছেদ হচ্ছে বাংলা ব্যাকরণ নিয়ে। এর প্রথম পার্টে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কয়েকটা সাল সহ কে লিখছে, বাংলা ব্যাকরণ কবে প্রকাশিত হয়েছিল, এইগুলো নিয়ে কথা বলা। তো সেখান থেকে আমরা জাস্ট এই কয়টা তথ্য জানলে আমাদের এমসিকিউ কভার হয়ে যাবে। ঠিক আছে, দেখো বাংলা ব্যাকরণ আমাদের কোথায় ঘোলায় সেটা আমি দেখাচ্ছি। বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কবে, এই ধরনের প্রশ্ন যদি হয়, বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কবে, সেটা হচ্ছে 1743 সালে। 1743 সালে। কিন্তু সেটা হলো পর্তুগিজ ভাষা। কোন ভাষা? পর্তুগিজ ভাষা, অর্থাৎ পর্তুগাল। আমাদের রোনালদো কাকু আছে না, রোনালদো কাকুর দেশ পর্তুগাল, সেই দেশের ভাষা পর্তুগিজ ভাষা। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় বাংলা ব্যাকরণ বাংলা ভাষায় প্রথম প্রকাশিত হয় কবে, ওই যে বাংলা ভাষা ওয়ার্ডটা যদি ইউজ করা হয় তাহলে আমাদের অ্যান্সার হবে হলো এইটা, 1833 সালে বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় 1833 সালে। কিন্তু শুধু বলা হয় শুধু বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় কবে, সেদিন আমরা প্রথম, সেটা হচ্ছে আমরা কি বলবো 1743 সালে। সেটা হলো পর্তুগিজ ভাষায়, পর্তুগিজ ভাষায় এটা প্রকাশিত হয়। ঠিক আছে, দেখো সেটা লেখেন হচ্ছে এমডি। এটা এত ইম্পর্টেন্ট না, আসুন পেশাও এই নামটা অত ইম্পর্টেন্ট না। তবে আমাদের বাংলা ব্যাকরণটা প্রথম প্রকাশিত হয় 1831 সালে বাংলা ভাষাতে। কিন্তু বারবার বলতেছি, বাংলা ভাষাতে বললেই 1833, আর পর্তুগিজ ভাষাতে বললে 1743। এখন তুমি ঘুরিয়ে ফেলবে, মনে করো এই দুইটা সাল জাস্ট মুখস্থ করো, এই দুইটা সাল কোনটা কার আমি মনে করে ব্যবস্থা করে দিচ্ছি। তুমি সবসময় কি বলতো, আমাদের বাংলাদেশ হলো কি ব্যাকডেটেড দেশ না, অন্য দেশটা যদি মনে করে আমাদের থেকে কি এখান থেকে 50 বছর আগে যেটা করছে আমরা এখন সেটা করে বিশাল পাম্পফুল দেখায় আর কি। ঠিক আছে, তো আমাদের বাংলা ভাষা সবসময় চলো, বাংলাদেশ সবসময় চলো, তো এটা চলো, এটা লাস্টে, বড়টা কি লাস্টে, পরেরটা লাস্টে। ঠিক আছে, মনে থাকে যেন, এটা মনে রাখার জন্য। আর আমাদের এই যে বাংলা ভাষাটা প্রথম, বাংলা ব্যাকরণটা প্রথম বাংলা ভাষায় লিখছেন কে? রাজা রামমোহন রায়। এবং সেই ব্যাকরণের নামটা ছিল গৌড়ীয় ব্যাকরণ। কি ব্যাকরণ? ব্যাকরণের নাম কি ছিল? গৌড়ীয় ব্যাকরণ। ঠিক আছে, বুঝা গেল তো নাম কি ছিল? গৌড়ীয় ব্যাকরণ। আচ্ছা, তাহলে কিন্তু আমরা এখান থেকে এইটুকু জানবো। এবার আমরা এটা মুছে দেব। এবার আমাদের যেটা জানতে হবে, আমাদের বাংলা ব্যাকরণটার মোট 4টা আলোচ্য বিষয় আছে। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় 4টি। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় হলো তোমার 4টি। এই 4টিতে আমাদের কিন্তু সর্বোচ্চ করতে পারে এইটা, যে বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয় কতটি, এটা পড়বে। তারপরে তোমাকে বলবে একটা বিষয় বলে দেবে যে কারক কোন আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত, কোনটির অন্তর্ভুক্ত, কোন শাখার অন্তর্ভুক্ত, এই ধরনের প্রশ্ন তোমাকে হবে। ঠিক আছে, তোমাদের 4টি পার্ট আগে আমরা করি। এখানে আমরা 4টি পার্ট করি। দেখো, নাম্বার 1 এটা হচ্ছে ধ্বনিতত্ত্ব। প্রথমে কি? ধ্বনিতত্ত্ব। ঠিক আছে, নাম্বার 2 হচ্ছে ধ্বনিতত্ত্বের পরে হলো রূপতত্ত্ব, আমাদের বইয়ের ভাষায় রূপতত্ত্ব। নাম্বার 3 আছে হলো বাক্যতত্ত্ব। সরি, আর 4 নাম্বারটা হচ্ছে অর্থতত্ত্ব। কি বলছি? 4 নাম্বারটা হলো অর্থতত্ত্ব। এই যে আমরা 4টা তত্ত্ব পেলাম, এই 4টা হলো এর প্রধান আলোচ্য বিষয়। এখন এক একটা তত্ত্বের ভিতরে অনেকগুলো টপিক আলোচনা করা হয়েছে।
যেমন ধরো তোমার ধ্বনিতত্ত্বের ভিতরে যে সমস্ত টপিকগুলো আলোচনা করা হয়েছে এইগুলা সব হলো ধ্বনি উচ্চারণ সম্মিলিত একটা পার্ট। ধ্বনি উচ্চারণ হয় কিভাবে, ভাষা উচ্চারণ হয় কিভাবে, এই ধরনের জিনিসগুলা, উচ্চারণের বিষয়গুলো, উচ্চারণ, ঠিক আছে, উচ্চারণের যত বিষয়াবলী আছে, কোন উচ্চারণ করার জন্য যত বিষয়াবলী আছে সব ধ্বনিতত্ত্বের অন্তর্ভুক্ত। তুমি দেখো বাকযন্ত্র, বাকযন্ত্রগুলো কি উচ্চারণ করতে লাগে, বাকযন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া, এখানে তো উচ্চারণ প্রক্রিয়া মানে উচ্চারণ তো বলেই দিচ্ছে। তারপর ধ্বনির বিন্যাস, ধ্বনিটা বিন্যাস করতেছে কিভাবে, ঠিক আছে, এটাও উচ্চারণের জন্য লাগে। আর ধ্বনি কথাটা উল্লেখ থাকবে উচ্চারণ বিষয়ক, উচ্চারণ বিষয়ক, উচ্চারণ বিষয়ক আর ধ্বনিযুক্ত নাম, ধ্বনি যুক্ত নাম, ঠিক আছে, ধ্বনিযুক্ত নাম। আমরা কিন্তু ওই উদাহরণ মুখস্থ করব না, আমরা উদাহরণ মুখস্থ করব না, আমরা জাস্ট মনে মুখস্থ করব কি যে কোন বৈশিষ্ট্যটা পাইলে আমরা এটা ধ্বনিতত্ত্ব বলবো, কোন বৈশিষ্ট্য পাইলে রূপতত্ত্ব, কোনটারে কি তত্ত্ব কি বলে, কোন বৈশিষ্ট্য দেখে নাম দিতে হয়। ঠিক যেভাবে আমরা বায়োলজি ফার্স্ট পেপারে প্রথম অধ্যায়, বায়োলজি প্রথম অধ্যায় আমরা যেভাবে মুখস্থ করি পর্বের বৈশিষ্ট্য অনুযায়ী বুঝি যে কোনটা কোন প্রাণী, এইরকম ভাবেই আমরা বৈশিষ্ট্য দিয়ে বুঝবো যে কোন বিষয়টা কোন তত্ত্বের অন্তর্ভুক্ত। তো সেক্ষেত্রে আমরা কি বলছি, ধ্বনিতত্ত্বের বৈশিষ্ট্য, উচ্চারণ বিষয়ক, এগুলা কিন্তু ভাই কিছু বইয়ের কথা না। আমি যেগুলো লিখতেছি এই যে বোর্ডের ভিতরে যেগুলো লিখবে কিন্তু কেউ কোনো বইয়ের কথা না, এটা জাস্ট তুমি মনে রাখবা কিভাবে, এমসিকিউ করবা কিভাবে, এমসিকিউটা কনফার্ম করবা কিভাবে, তাই বলতেছি। আচ্ছা, উচ্চারণ বিষয়ক যা কিছু পাবা ধ্বনিতত্ত্ব, আর ধ্বনিযুক্ত নাম, যে শব্দটার ভিতরে ধ্বনি আছে সেটা ধ্বনিতত্ত্বের ভিতরে। তারপর তুমি দেখো স্বর ও ব্যঞ্জন ধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল, এইগুলা সব ধ্বনিতত্ত্বের অন্তর্ভুক্ত। নাম্বার 2 রূপতত্ত্ব। এই রূপতত্ত্বের একটা অন্য নাম আছে, রূপতত্ত্বের আরেকটা নাম আছে, সেটা হলো শব্দতত্ত্ব। দেখো আস্তে আস্তে আমাদের কি বলতো ডেভেলপ হবে, আপডেটেড হচ্ছে। ধ্বনি থেকে এবার শব্দের যে প্রসেস, শব্দ যখন গিয়েছে তো শব্দেরও কিছু আমরা বৈশিষ্ট্য বলবো, শব্দের কিছু কি বৈশিষ্ট্য বলবো। সবগুলো কি পদের নাম, কি হবে পদের নাম, ঠিক আছে, প্লাস এটা হলো 1 নাম্বার। আর কি শব্দ ও পদ যুক্ত নাম, একটা পদের নাম। পদ কয় প্রকার, আমাদের বাংলা বই অনুযায়ী পদ 8 প্রকার। এই ধরো যতগুলো আছে 8 প্রকারের নাম, যে কোনো যদি চলে আসে সেটা কি রূপতত্ত্বের অন্তর্ভুক্ত। প্লাস কোন একটা শব্দ আছে অপশনে, তার সাথে এই যে এই শব্দ অর্থটা লেখা আছে অথবা পদ অর্থটা লেখা আছে, সেটা আমাদের কি হয় বলতো শব্দতত্ত্বের অন্তর্ভুক্ত। আচ্ছা, এখানে শব্দ কথাটা মুছে দাও, শব্দ কথাটা মুছে দাও, তুমি এটা বুঝতে পারবে। শুধুমাত্র পদ লেখো, পদ যুক্ত নাম, ঠিক আছে। যেমন ধরো এটা এখানে কি আছে দেখো, বিশেষ্য বিশেষণ, বিশেষণ সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, তারপরে শব্দ নির্মাণ, পদ নির্মাণ, ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, সবগুলো কিন্তু শব্দতত্ত্ব অন্তর্ভুক্ত। এই যে বৈশিষ্ট্য বলতেছি একটাও মিস যাবে না, আমি বলে দিলাম। এবার আছে আমাদের বাক্য তত্ত্ব। এবার দেখো বাক্য গঠন করতে যা লাগে, বাক্য গঠন, বাক্য গঠন করতে যা লাগে, বাক্য বিষয়ক, বাক্য গঠন বলতে অনেক রকম হয়ে যায়, বাক্য বিষয়ক কথাবার্তা থাকে, আর বাক্যযুক্ত নাম, বাক্যযুক্ত নাম যে অপশনে যেটা থাকবে সেখানে বাক্য উল্লেখ থাকবে। যেমন দেখো তোমাকে বলি কারক বিশ্লেষণ, এটা কি বলতো। আচ্ছা, তার আগে আছে কিছু বাক্য রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি। উক্তি মানে কি বলতো ন্যারেশন, একটা স্পেস, আমি যে কথা বলতেছি এইটা হচ্ছে কি একটা স্পেস, আর এটা কি সব মিলে একটা বাক্য হয় না, আমি তোমাকে ভালোবাসি, এই যে একটা বাক্য, এই বাক্যটা কি বলতো, এই বাক্যটা কি একটা, আমি কিন্তু লিখে নাই এর বাক্যটা কি, আমাদের একটা স্পিচ, একটা ন্যারেশন, একটা উক্তি, এই উক্তিটা হলো আমাদের বাক্যটা হতে অন্তর্ভুক্ত। তবে কারক আছে না, কারক, কারকটা ওখানে। তারপরে তোমার হচ্ছে বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, জ্যোতি চিহ্ন, জ্যোতি চিহ্ন আমরা ব্যবহার করি কখন, কমা, দাড়ি, পূর্ণচ্ছেদ, এগুলো ব্যবহার করি কি বাক্যের ভিতরে না, তার মানে কি এটা সব কি বাক্য বিষয়। এরকম দেখলে কিন্তু তুমি বুঝতে পারবা। তারপরে আছে আমাদের হলো অর্থতত্ত্ব। কি আছে অর্থতত্ত্ব, এই অর্থতত্ত্বের ভিতরে সব শব্দযুক্ত, অর্থ আছে যার,
অর্থ বিষয়ক কিছু, অর্থ বিষয়ক, যেমন ধরো বিপরীত অর্থ, সমার্থক অর্থ, শব্দ জোড়, ঠিক আছে, যেগুলো আমাদের পরীক্ষার জন্য আমাদের বইয়ে আছে, আমাদের অর্থ মুখস্থ করতে হয় যে জিনিসটার, সেইটা হলো আমাদের অর্থতত্ত্বের ভিতরে। বুঝা গেছে? বুঝা গেছে। এটা কিন্তু একদম বেসিক লেভেলের কথাবার্তা, এগুলো তোমরা অবশ্যই লিখে নিবা, বুঝে নিও কিভাবে কোন বৈশিষ্ট্য থাকলে কোন তত্ত্বের ভিতরে আমরা ইনপুট দিব, অপশনটা আমরা এটা থেকে বুঝে ফেলবো। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের দ্বিতীয় পরিচ্ছেদ শেষ। আমাদের দ্বিতীয় পরিচ্ছেদটা কি শেষ? খুব দ্রুত আমরা আগাবো, খুব দ্রুত আগাবো। আমরা চলো তৃতীয় পরিচ্ছেদে চলে যাই। তৃতীয় পরিচ্ছেদে, আচ্ছা তৃতীয় পরিচ্ছেদ হচ্ছে বাংলা ভাষার, বাংলা ভাষার রীতি ও বিভাজন। বাংলা ভাষার রীতি ও বিভাজন। আচ্ছা তার আগে বলো আমারে রীতি শব্দের অর্থ কি? রীতি শব্দের অর্থ হচ্ছে নিয়ম কানুন, আর বিভাজন শব্দের অর্থ হচ্ছে প্রকারভেদ বা ভাগাভাগি করা। ঠিক আছে, প্রকারভেদ আর কি। এখন দেখো আমি তোমাকে ডায়াগ্রাম আকারে এই পুরো চ্যাপ্টারটা বুঝিয়ে দিচ্ছি, কিছু বলা করে তুমি ডায়াগ্রামের দিকে তাকাও। আমাদের বাংলা ভাষাটাকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কথ্য ভাষা, বাংলাকে, এই যে আমাদের বাংলা ভাষা, এটা আমাদের বাংলা আছে, এই বাংলাকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হলো কথ্য, কথ্য মানে হচ্ছে কথা বলার ভাষা। আমরা কথা যখন বলি তখন আমাদের যে বাংলা ভাষাটা আমরা ইউজ করতেছি ধ্বনি আকারে, এইটা হচ্ছে আমাদের কথ্য বাংলা ভাষা। আর একটা হচ্ছে লেখ্য বাংলা ভাষা, যেটা আমরা বাংলা ভাষাটাকে যখন আমরা লিখে প্রকাশ করব, যখন আমরা লিখে প্রকাশ করব তখন সেটা হলো কি লেখ্য বাংলা ভাষা। তাহলে বুঝতে পারছো, একটা কথ্য একটা লেখ্য। এখন আমরা কথ্যকে আরো দুই ভাগে ভাগ করতে পারি। কথ্যকে কি দুই ভাগে ভাগ করতে পারি, একটা আদর্শ, এটা হলো আদর্শ কথ্য ভাষা, আদর্শ কথ্য ভাষা। আর এটা হচ্ছে আমাদের আঞ্চলিক, আঞ্চলিক। ঠিক আছে, কথ্য ভাষা কয় প্রকার? একটা আদর্শ ভাষা, একটা আঞ্চলিক ভাষা। এখন আসো বন্ধুরা আমরা এইটুকু আগে বুঝে নিই। আমরা বাংলা ভাষায় লিখতেও পারি, কথাও বলতে পারি। সব ভাষা কিন্তু লেখা যায় না, সব ভাষা কি লেখা যায় না। আমাদের যে চাকমা মারমাতে যে ভাষাগুলো আছে পাহাড়ি অঞ্চলে, তাদের যে ভাষাগুলা, সেই ভাষাগুলো কিন্তু লিখে প্রকাশ করা যায় না। সবার কিন্তু সব তোমার হচ্ছে ভাষার লিখিত রূপ নাই। তবে আমাদের বাংলা ভাষায় কি লিখিত রূপ আছে না একটা, তো এটাকে আমরা লেখ্য ভাষা বলি, এই লিখিত রূপটাকে। আর মুখে যেটা বলে এটা হলো আমাদের কথ্য ভাষা। এই কথ্য ভাষাটাকে আমরা দুই ভাগে ভাগ করতেছি, একটা আদর্শ আর একটা কি আঞ্চলিক। এইটা তোমরা বুঝে ফেলছো। আদর্শ ভাষা বলা নাকি যেই ভাষাটাকে আমরা টিভিতে নাটক দেখার সময় দেখি, সংবাদপত্র পাঠ করতে দেখি, তারপরে তোমার বিভিন্ন সংলাপে দেখি। আমি তোমাদের ক্লাস নিচ্ছি, আমি যে ভাষাটায় কথা বলছি একদম খাঁটি মানে অরিজিনাল যে বাংলা ভাষাটা আমরা ইউজ করি আমাদের মনে করো বিভিন্ন বক্তব্য দেওয়ার সময়, বিভিন্ন জায়গায় তোমার স্পিচ দেওয়ার সময় আমরা কি এই যে মেন ভাষাটা ইউজ করি, নাটকে যেটা দেখা যায়। এই যে আমাদের স্পষ্ট যেই ভাষাটাকে সমস্ত বাংলাদেশের, এক কথায় আদর্শ ভাষা কি, যে ভাষাটাকে আমরা পুরো বাংলাদেশে এবার যত বাঙালি আছে সবাই যে ভাষাটা একবারে বুঝতে পারে, সেটার নাম কি আদর্শ ভাষা, তাই না? দেখো, আর আঞ্চলিক ভাষাটা কি, যেটা শুধুমাত্র একটা অঞ্চলের মানুষ বুঝতে পারে, বাকি এলাকার মানুষ বুঝবে না। যেমন ধরো আমি তোমাকে এখন শুদ্ধ বাংলা ভাষায় ক্লাস নিচ্ছি, আদর্শ বাংলা ভাষায় ক্লাস নিচ্ছি বলে তুমি রংপুর থেকে দেখো, চট্টগ্রাম থেকে দেখো, সিলেট থেকে দেখো, চাঁপাইনবাবগঞ্জ থেকে দেখো, নোয়াখালী থেকে দেখো, বরিশাল থেকে দেখো, যেখান থেকে দেখো না কেন তুমি কিন্তু আমার ভাষা বুঝতে পারবা। বাট আমি যদি শুধুমাত্র নোয়াখালীর ভাষায় কথা বলি এখন ক্লাসের ভিতরে, তাহলে কিন্তু তুমি নোয়াখালীর মানুষ ছাড়া অন্য কেউ বুঝবে না। আমি যদি বরিশালের ভাষায় কথা বলি আর বরিশাল ছাড়া অন্য কেউ বুঝবে না। আমি যদি চাটগাঁয়ের ভাষায় কথা বলি, সেই চাটগাঁয়ের ভাষা ছাড়া চট্টগ্রামের মানুষ ছাড়া অন্য কেউ কিন্তু বুঝবে না। ঠিক আছে, তাহলে আঞ্চলিক ভাষা মানে কি, যে ভাষাটা শুধুমাত্র ওই অঞ্চলের মানুষেরাই বুঝবে, আর কেউ বুঝবে না, সেটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষা, আঞ্চলিক কথ্য ভাষা। ওকে, এবার আমাদের লিখিত রূপটাকে, লিখিত রূপের কিন্তু আর আদর্শ আর আঞ্চলিক ভাগ করা যায় না, কারণ আমরা লেখাতে সবাই একই লিখি, সবাই একই লিখি। তুমি কি পরীক্ষার খাতায় কি লেখো? তুমি মনে করো মুখে বলতেছো যে আমার হুত মানে কি মোর হুত, কোন একটা ভাষায় মনে করো বলে যে পোলা বলে, ছেলেরা কি বলে পোলা বলে, হুত বলে, পুত বলে, ওসব উক্তি বাক্তি বলে না, ওরকম মনে করো তুমি মুখে বলো, বাট পরীক্ষার খাতায় কেন পুত হুত লেখো? দেখো না, কিন্তু পরীক্ষার খাতায় যখন আমরা লিখি আমাদের লেখাটা কিন্তু সমস্ত বাঙালির একই। তাহলে আমাদের কথ্য ভাষা বোঝা গেছে, লেখাটাকে সবাই একই লেখে। তবেও আমরা যদি এই দুই ভাগে ভাগ না করতে পারলেও অন্যভাবে আমরা এটাকে তিন ভাগে ভাগ করেছি। লেখার ভিতরে আমাদের ভেরিয়েশন আছে, সেই ভেরিয়েশনটা চলো আমরা দেখি।
হয়তো সেটা অঞ্চল ভেদে ভাগ হয় না, সেটা অঞ্চল ভেদে ভাগ হয় না। দেখো আমরা আবার 3টা ভাগে এটাকে ভাগ করি। নাম্বার 1 হচ্ছে প্রমিত। নাম্বার 1 কি? প্রমিত। নাম্বার 2 হলো সাধু, আর নাম্বার 3 হলো কাব্য। কি? কাব্য। দেখো আমরা আগে সাধু চলিত পড়তাম ছোটবেলায়, চলিত ছিল, এই চলিতের আরেক নাম হলো প্রমিত, এটার আরেক নাম কি বলো? প্রমিত মানে কি? চলিত। এটা মনে রাখবে, ভুলে যেও না। এই প্রমিত ভাষাটা কি? চলিত ভাষা। এই দেখো সাধু ভাষা মানে তো আমরা বুঝি, সাধু ভাষা মানে আমরা রবীন্দ্রনাথের বা ওই আগেকার আমলের বিভিন্ন লেখকদের আমরা বই পড়তে গেলে বুঝি, আমারও পড়ানো যাওয়া যায় না, ওটাও তো চলিত ভাষা, ওটা হয় না। আমরা কি বলি? তাহাকে, তাহাকে আমি অনেক ভালোবাসি, ওই যে তাহাকে। তারপরে তোমার হচ্ছে ওই যে আমাদের মনে করো সবচেয়ে বড় হবে সাধু ভাষাটা কি? ক্রিয়া রূপ বড় হবে, সব রূপ বড় হয়ে যাবে। খাইয়াছি, গিয়াছি, খেলিয়াছি, করিয়াছি, করিতেছি, করিব। এই যে আমাদের দেখো এইগুলো আমাদের সব কি? সাধু ভাষা। বাট ওইগুলোকে যদি আমি আবার চলিত ভাষায় বা প্রমিত ভাষায় নিয়ে আসি, সেগুলো কিন্তু ছোট হয়ে যায়। সাধু ভাষা কি? বড়। সাধু হলো কি? বড় ভাষা, ঠিক আছে? আর এটা হলো কি? ছোট ভাষা। এগুলো কিন্তু বইয়ের কথা না, আমি জাস্ট মনে করার জন্য বলতেছি। এটা আমার মনে করো আমরা সহজ ভাষা যেটা ছোট করে বলি যে করব, প্রমিততে। আর সাধুতে যে কি হবে সেটা করিব, খাবো, খাইব, খাইব, করি বললে খেলবো, খেলিব। এই যে আমাদের বাড়িয়ে বাড়িয়ে বলি না, বড় বড় করে বলি না, এইগুলো হলো কি? সাধু ভাষা। ঠিক আছে? তোমরা যদি অপশনে বলে দেয় নিচের কোনটি সাধু ভাষা, ওর ভিতরে যেটা মনে করবো যে মেইন ছোট কথা থেকে আরো বড় করে লেখা, সেটা হলো সাধু। আমাদের সাধু বাবারা কি সবাই বড় হয় না? সাধু বাবা, সাধু বাবার দরবারে যায় সবাই, সাধু বাবা বড়। আর আমাদের প্রমিত মনে করে কি? সে আমরা হলো সে ছোট। আচ্ছা, আর হচ্ছে কি? কাব্য ভাষা। এটা দুটোতে গেল, এই দুটোর কাহিনী শেষ। আমাদের এটার কাহিনী শেষ, এটার কাহিনী শেষ, এটা শেষ, এটা শেষ। কাহিনী হলো এটা নিয়ে আবার জ্ঞানজাম আছে। ওইটা নিয়ে কি জ্ঞানজাম? দেখো কাব্য ভাষায় আমরা 2 ভাগে ভাগ করতে পারি। কাব্য ভাষায় 2 ভাগে ভাগ করতে পারি, একটা হলো গদ্য, আরেকটা হলো পদ্য। একটা গদ্য, আরেকটা পদ্য। ঠিক আছে? এটা গল্পে ব্যবহৃত হয়, এটা কবিতায় ব্যবহৃত হয়। এই যে কাব্য ভাষাটা, কিন্তু এই কাব্য ভাষায় কিন্তু সবাই লেখালেখি করেন না, শুধুমাত্র কবি সাহিত্যিকরা লেখেন। সাধু ভাষা আমরা ইচ্ছা করে লিখি না, এখন বর্তমানে টোটালি ইউজ হচ্ছে না কোথাও। হ্যাঁ, সব শখের বশত কেউ লিখলে সেটা হতে পারে, বাট নর্মালি ইউজ হয় না। আর আমরা সব থেকে যে ইউজ করতেছি এখন লেখার জন্য সবাই যেটা বুঝি, সেটা হচ্ছে আমাদের প্রমিত ভাষা বা চলিত ভাষা। ঠিক আছে? চলিত লেখ্যরূপ। ঠিক আছে? লেখ্যরূপ। এখন এখান থেকে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে, দেখো আমাদের ছোটবেলায় জন্মগ্রহণ করার পরে সবার আগে আমরা কোন ভাষাটা শিখি? এতগুলো ভাষা নিয়ে কথা হইলো, এতগুলো ভাষা নিয়ে কথা হইলো। সবার আগে জন্মের পরে আমাদের শিশুর জন্য প্রথম ভাষা আঞ্চলিক, যে ভাষার মানুষ সে ভাষাতেই সর্বপ্রথম শিখে, তাই না? আচ্ছা, আর দ্বিতীয় যে ভাষাটা, সেটা হচ্ছে কি বলতো? আস্তে আস্তে যখন বড় হতে থাকে, সে তখন আদর্শ ভাষাটা শিখতে থাকে। এটা আমাদের দ্বিতীয় ধাপে এসে সে কি করে? আস্তে আস্তে দ্বিতীয় ভাষাটা শিখে। এবং যখন সে এই যে আমাদের সাধু ভাষা তো শেখার জায়গা নেই, কাব্য ভাষাটা আমরা যখন পরে বড় হয়ে তা শিখি, আমরা মনে করবো যখন সবাই কথা সাহিত্যিক টাইপ হবে, সেই সময় ওই ভাষাটা শিখবে। আর তাহলে প্রথম গেল, দ্বিতীয় গেল, তৃতীয় ধাপে সে প্রমিত লেখ্যরূপটা সে শিখবে। কোথায় বলতো? পাঠ্য পুস্তকে। কোথায় শিখবে সেটা? পাঠ্য পুস্তকে। ক্লিয়ার? এইটা হচ্ছে আমাদের তৃতীয় চ্যাপ্টার। ওভারঅল একটা ডায়াগ্রামের মধ্যে আমরা বুঝিয়ে দিলাম, একটা ডায়াগ্রামের ভিতরে আমরা বুঝিয়ে দিলাম। লেখা তো অবশ্যই বোঝা যাবে, লেখা অবশ্যই বোঝা যাচ্ছে। ঠিক আছে? এইখান থেকে তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। যদিও একটুখানি ঘিজিমিজি দেখা যাচ্ছে, যেহেতু অনেক ফোর্সে ক্লাস হচ্ছে, তো একটু ঘিজিমিজি হয়ে যাচ্ছে। তোমরা এটা কিন্তু ঠিক করে নিবা, একদম সুন্দর করে একটা ডায়াগ্রাম করে খাতায় চক করে লিখে নিবা। এবং যেখান থেকে যেটা আমি তীর দিয়ে বুঝিয়েছি, এইগুলা কিন্তু সব এমসিকিউ। যেটা প্রমিত ভাষা কোথা থেকে শেখে? পাঠ্যপুস্তক থেকে। ঠিক আছে? প্রমিত ভাষা আরেক নাম কি? চলিত ভাষা। ঠিক আছে? এগুলা কিন্তু সব আমাদের কি এমসিকিউ এর জন্য পড়া লাগবে। ওকে, ডায়াগ্রামটা মুছে দিলাম। এবার আমাদের নেক্সট কি হবে? আমাদের নেক্সট হলো নাম্বার 4। আমাদের নেক্সট, আচ্ছা তার আগে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে তোমার বইয়ে দেখো এই তৃতীয় পরিচ্ছেদে
আঞ্চলিক কথ্যরীতির এই প্যারাটার ভিতরে কয়েকটা ভাষার নাম আছে, ওইখান থেকে এই ভাষার নামগুলো তুমি একটু মুখস্থ করবো যে কোন অঞ্চলের ভাষার নাম কি। এখান থেকে কিন্তু এমসিকিউ হয়। আমি বলতেছি, ওই আমার বলতে মনে নেই প্রথমে যে ওইখানে যে ভাষার নামগুলো ওইগুলো একটু মুখস্থ করে নিবা, ঠিক আছে? অবশ্যই ঠিক আছে, অবশ্যই তোমরা বুঝতে পারছো। ওকে, আরেকটা জিনিস সেটা হচ্ছে বাংলা ভাষায় গদ্য রীতির সূচনা হয়। আমরা যে গদ্য রীতির কথা লিখলাম না, ওই গদ্য রীতিটার সূচনা হয় কত যাবে 19 শতকে। 19 শতকে এই কথাটা একটু মাথায় রাখবা, 19 শতকে এই কথাটা মাথায় রাখবা। আর আমরা ওই যে সাধু রীতি এবং চরিত রীতির যে কথাটা বললাম, এখানে তুমি কি বুঝেছো, কি বুঝেছো? তোমাকে যদি বলা হয় যে নিচের কোনটি সাধু রীতির বৈশিষ্ট্য, সাধু রীতির বৈশিষ্ট্যটা কি হবে বলতো? ক্রিয়ারূপ, এটা মনে করো ক্রিয়ারূপ হ্রাস আছে, ক্রিয়ারূপ হ্রাস আছে, আর একটা ক্রিয়ারূপ বৃদ্ধি আছে। তুমি কি কোনটা রাইট দিবা? সাধু ভাষার ক্ষেত্রে ক্রিয়ারূপ কিন্তু বৃদ্ধি পায়, সব সময় বড়। কি বলছে? সাধু সব সময় বড় আর চলিত কি সব সময় ছোট। খেয়াল রাখো, অবশ্যই খেয়াল রাখবা, অবশ্যই খেয়াল রাখবা, ঠিক আছে? থার্ড চ্যাপ্টার এখানে শেষ। আমরা আসছি এবার চতুর্থ চ্যাপ্টার, আমাদের চতুর্থ পরিচ্ছেদ, সেটা হচ্ছে বাকযন্ত্র। বাকযন্ত্র মানেটা কি? বাকযন্ত্রের মানে হলো যে তন্ত্রের সাহায্যে আমরা সব ভাষা উচ্চারণ করি, ধ্বনি উচ্চারণ করি, সেটা হচ্ছে বাকযন্ত্র, ঠিক আছে? তাহলে ধ্বনি উচ্চারণ করতে যেসব প্রত্যঙ্গগুলো কাজে লাগে সেগুলোকে একত্রে বলা হয় বাকতন্ত্র, ঠিক আছে? সেগুলোকে একসাথে কি বলা হয়? বাকতন্ত্র। আচ্ছা, আমরা এখন একে একে বাকতন্ত্রের প্রত্যেকটা অঙ্গ নিয়ে আলোচনা করব। দেখো বন্ধুরা, আমাদের বাকতন্ত্রের আঁকানোর ছবিটা আঁকালে ভালো হইতো, বাট সময় সাপেক্ষ বলে এখন আঁকাচ্ছি না। তবে আমি তোমাকে একদম প্র্যাকটিক্যালি দেখাবো ইনশাআল্লাহ। দেখো, আমাদের বুকের ভিতরে দুই সাইডে ফুসফুস থাকে, আমরা সবাই জানি বুকের দুই সাইডে ফুসফুস থাকে। ওকে, ওই ফুসফুসটা কি বেলুনের মতো দেখতে হয়, বাতাস সৃষ্টি করে। ওর ভিতরে কি থাকে? বাতাস থাকে। যারা বায়োলজির স্টুডেন্ট অর্থাৎ যারা সায়েন্সের, তারা আরো ভালো বুঝবা, তাই না? আমাদের যে কি আছে, ফুসফুস দুইটা কি হয়, বেলুনের মতো হয় এবং ভিতরে বাতাস থাকে। ওই যে আমাদের ফুসফুস থাকে নাম্বার 1, এ কিন্তু আমাদের সিরিয়ালে বাকতন্ত্রের সবার এক উপরের অঙ্ক, মানে সবার 1 নম্বরের অঙ্ককে ফুসফুস। এই ফুসফুসের কিন্তু এর ভিতরে বাতাস থাকে, এখান থেকে ধ্বনি উচ্চারণ হয়, ধ্বনির উৎস। ধ্বনি উচ্চারণের প্রধান উৎস কি? ফুসফুস। এটা ধ্বনির উৎস। প্রধান লিখে দেবো এখানে, আমরা প্রধান অর্থটা একটু ইউজ করে নিব। প্রধান ধ্বনির প্রধান উৎস, ধ্বনি উচ্চারণের কি প্রধান উৎস হলো আমাদের এই ফুসফুস। নাম্বার 2, এটা আমাদের এখান থেকে আমাদের যা জানতে হবে ফুসফুসের ভিতর থেকে, ফুসফুসে কিন্তু আমরা শ্বাস ত্যাগও করি, গ্রহণও করি। যখন আমরা ত্যাগ করি, এরকম করে ত্যাগ করি, তখন কিন্তু ফুসফুসটা কি হয়ে যায়, এরকম চ্যাপ্টা হয়ে যায়। আর যখন আমরা আবার গ্রহণ করি, তখন ফুসফুসটা আবার কি হয়ে যায়, বড় হয়ে যায়। তখন আমরা শ্বাস গ্রহণ করতেছি আর শ্বাস ত্যাগ করতেছি। এতে শ্বাস গ্রহণ আর ত্যাগ এই দুইটার ভিতরে কোন সময় ধ্বনিটা উচ্চারণ হয়? ধ্বনির উৎস ফুসফুস, সেটা মানলাম, বাট শ্বাস গ্রহণের সময় উৎপন্ন হয় নাকি শ্বাস ত্যাগের সময় উৎপন্ন হয়? অবশ্যই শ্বাস ত্যাগের সময়। কখন? শ্বাস ত্যাগের সময় ধ্বনি উচ্চারিত হয়। শর্টকাট করে লিখবো, শর্টকাট করেই বুঝবা। ফুসফুসের কাজ কি? ধ্বনি উৎস, সে ধ্বনি উৎপন্ন করে, কিন্তু ধ্বনি উৎপন্ন হয় কখন? শ্বাস ত্যাগের সময়। তুমি কি দেখে বলে না যে আমাদের বাতাস ওই পাশ থেকে বের হবে, এই পাশ থেকে বের হবে, তার বাতাসটা বেরই হয়, তাই না? তাহলে কি বাতাসটা ত্যাগ করবে, মনে রাখতে হবে। নাম্বার 3, এখান থেকে আমাদের আর কিছু জানার দরকার নেই, শেষ। এবার আমাদের ফুসফুস থেকে শ্বাসনালীতে আসবে বাতাসটা। ফুসফুস থেকে উৎপন্ন হইলো, যখন আমরা ত্যাগ করে দিচ্ছি তখন কি ফুসফুস থেকে শ্বাসনালীতে উঠবে। তাহলে আমাদের 2 নম্বরে কি? 2 নম্বরে হলো
শ্বাসনালী। দেখো শ্বাসনালীটা হচ্ছে জাস্ট একটা বা আমাদের পাইপের মতো। পাইপটা আসছে আমাদের কোথায় আসে বলতে এগুলো সব ভেদ করে নাকদের মধ্যে বাতাসটা বের করে দেয়। জাস্ট একটা পাইপ, জাস্ট একটা নলের মতো, নলের মতো, ঠিক আছে, একটা নলের মতো, ঠিক আছে, একটা নলের মতো জাস্ট শ্বাসনালীটা। নাম্বার 3-তে দেখো, নাম্বার 3-তে হলো স্বরযন্ত্র। শ্বাসনালী পেরিয়ে, এখানে কিন্তু অনেক কথা আছে, শ্বাসনালী পেরিয়ে আমাদের বাতাসটা কোথায় যায়? স্বরযন্ত্রে যে পৌঁছায়। স্বরযন্ত্রের যে এই স্বরযন্ত্রটার একটা ইংলিশ নাম কি বলতো? ভোকাল কর্ড। আমাদের ভোকাল কর্ড থাকে না, ওই যে ভোকাল কর্ডে কিন্তু এখানে উচ্চারিত হয়। মেয়েদের ভোকাল কর্ডটা কোমল বলে, সুন্দর সুন্দর একদম মিষ্টি ভাষায় কথা বলে। আমাদের ভোকাল কর্ড মোটা হয়ে গেছে, হ্যাঁ, এই যে এই জন্য আমাদের কি কণ্ঠ মোটা ছেলেদের। আচ্ছা, শ্বাসনালীর উপরে আমরা যেটা বলতেছি দেখো, এটা একদম নিচে, এটা 1 নম্বরে আছে, সেটা কি একদম নিচে। ওর উপরে কি, এটা আমাদের নিচ থেকে শুরু হয়েছে মনে করো, হ্যাঁ, এখান থেকে নিচ, নিচের উপরে ফুসফুসের উপরে কি শ্বাসনালী, শ্বাসনালীর উপরে কি স্বরযন্ত্র, তাই না? তো স্বরযন্ত্রের ভিতরে দেখো 3টা পার্ট থাকে। আচ্ছা, স্বরযন্ত্রটা আমাদের কোষেরুকা, মেরুদণ্ডের হাড় আছে না, এখান থেকে যদি তুমি গুনতে শুরু করো, আমি পিছন দিক থেকে দেখাবো। দেখো এই বরাবর যে আমাদের এ থাকে না, এখান থেকে আমাদের মেরুদণ্ড হাড় শুরু, এই বরাবর 1 2 3 4, ঠিক এই বরাবরটা, ঠিক আছে, এই বরাবর 3 4 5 বা 4 5 6, সরি 3 আর 5 না, 4 5 6, 4 5 6, এই বরাবর এরকম জায়গাটায়, এরকম জায়গাটায় কি ঠিক সামনে, এরকম জায়গাটার ঠিক সামনে এইখানে আমাদের কি থাকে? ভোকাল কর্ড বা স্বরযন্ত্র থাকে। তাহলে কত নাম্বার মেরুদণ্ড? মেরুদণ্ড নাম্বার, মেরুদণ্ড নাম্বার কত? 4 5 6, মনে রাখবা জাস্ট। ওকে, মেরুদণ্ড নাম্বার 4 5 6 নাম্বার অস্থির, সাথে সাথে এটা থাকে আর কি। বাতাস স্বরযন্ত্রের মধ্য দিয়ে বেরিয়ে আসে বলে ধ্বনির সৃষ্টি হয়। ধ্বনির সৃষ্টির জন্য দায়ী কে? কে বলতো? ফুসফুসের মধ্যে উৎপন্ন করে দিচ্ছে, আর এই ভোকাল কর্ড দিয়ে বের হয় বলেই ধ্বনিটা কি সাউন্ড আকারে একটা শব্দ পাওয়া যায়, কিন্তু শুধু বাতাসের মধ্যে বেরিয়ে যেত, ঠিক আছে। এর ভিতরে 3টা পার্ট থাকে, স্বরযন্ত্রের 3টা পার্ট। এই 3টা পার্টের নাম আমাদের এমসিকিউর জন্য মাস্ট ইম্পর্টেন্ট। সেটা হলো অধি জিহ্বা, অধি জিহ্বা, অধি জিহ্বা। এর সঠিক উচ্চারণ কি বলতো? জিহ্বা না, কিন্তু এটা হচ্ছে জিহ্বা, জিহ্বা। আরে অধি জিহ্বা, স্বর রন্ধ্র। আর নাম্বার 3 হলো ধ্বনিদ্বার, ধ্বনি দাঁত। এই যে দেখো তো আমাদের তিনটা অংশ থাকে, স্বরযন্ত্রের 3টা অংশ, অধিজিহ্বা, স্বররন্ধ্র আর ধ্বনিদ্বার। ওকে বন্ধুরা, তাহলে কিন্তু আমরা 3টা পার্ট পেয়ে গেলাম। এরপরে আমরা যাব জিহ্বায়। আমাদের এটা পার হওয়ার পরে কোথায় আসছে বলো তো? স্বরযন্ত্র, জিহ্বায় আসছে, জিহ্বা, জিহ্বা, হ্যাঁ। চলো আমরা আবার জিহ্বায় যাই। কত নাম্বার এটা? 4 নাম্বার, জিহ্বা, জিহ্বা, উচ্চারণ হলো জিহ্বা। ওকে, এই জিহ্বা আমাদের সব থেকে সচল এবং সক্রিয় অঙ্গ, এই কথা মনে রাখতে। সবচেয়ে সচল বা চঞ্চল আর কি, সবচেয়ে সচল ও সক্রিয় এই জিহ্বা, সবচেয়ে সচল। তুমি সবগুলো কিন্তু ইচ্ছা মতো নাড়াতে পারবা না, ঠিক আছে, ঠোঁটটা নাড়াতে পারবা, ঠিক আছে, কিন্তু জিহ্বার বেশি নাড়াতে পারবা, সব থেকে সচল। যেদিকে নিয়ে যাবো সেদিকে যাবো, কোনটাই নেই, হ্যাঁ, আর কি সবচেয়ে সচল। ওকে, এখন এইটার কোথায় লাগবে? উঁচু হবে, নিচু হবে, এদিকে যাবে, ওদিকে যাবে। যেহেতু নাড়ানো যায়, তাহলে এমনি প্যাঁচালো আছে, ঠিক আছে। উচ্চারণের সময় জিহ্বা কোথায় যে লাগতেছে, কোথায় বাড়ি খাচ্ছে, কোথায় ঠাস করে লাভ খাচ্ছে, কোথায় লাথি মারতেছে, কোথায় চড় মারতেছে, কোথায় কিল মারতেছে, সবগুলোর হিসাব নিকাশ করে ধ্বনির তারতম্য ঘটে, সেগুলো আমরা পরের চ্যাপ্টারে দেখবো, ঠিক আছে। তাহলে সবচেয়ে সচল সক্রিয় অঙ্গ আমাদের জিহ্বা। এরপরে আছে জিভের পরে আছে আলজিভ। এটা এখান থেকে থাক। 5 নম্বরের মধ্যে আছে কি? আলজিভ। এখান থেকে কি আছে বলতো? আল্লাহ, কালির কি অবস্থা! আলজিভ, আলজিভ এইটা হলো, আমি হা করে দেখাবো নাকি? হা করে দেখাতে কেমনটা লাগতেছে? হা করে দেখানোর দরকার নেই, তুমি হা করো, আয়নার সামনে যাও, যে হা করে দেখবা, হা করে ওই যে টাগরা একদম আমাদের গলার
ভিতরে ওইখানে একটা টং 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 করে ঘন্টার মতো ঝুলে, টং 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 করে, ঠিক আছে? ওই যে আমাদের ওই আলজিবের নাম হচ্ছে উবুলা, ইংলিশটা উবুলা, ঠিক আছে? ওই যে আমাদের আলজিবটা, ওইটা কি আমাদের কি করে বলতো, তালুর পিছনে, আমাদের যে কোমল তালুর পিছনে ঝুলঝুল করে থাকে, ঠিক আছে? নাসিক্য ধ্বনি তৈরিতে সাহায্য করে, নাসিক্য ধ্বনি তৈরি, নাসিক্য ধ্বনি তৈরিতে সাহায্য করে, এইটা আমাদের আলজিবটা। ওকে বন্ধুরা, আমাদের তাহলে আমরা 5 নম্বর পেয়ে গেছি। আমাদের 6 নম্বর হচ্ছে তালু। 6 নম্বর কি? তালু। 6 নম্বর হচ্ছে কি? তালু। তালু হচ্ছে আমাদের মুখ গহ্বরের ছাদের মতো কাজ করে, ছাদ। এই যে উপরে দেখবা একটা ছাদ আছে, ওই ছাদটা আবার 2 রকমের, একটা শক্ত ছাদ, একটা কোমল ছাদ, ঠিক আছে? একটা পুরুষ ছাদ আর একটা মহিলা ছাদ, ঠিক আছে? সামনের টুকু কি, পুরুষটা সবসময় আগে, ঠিক আছে? আজকে পুরুষ অরিজিনালি কিন্তু আগে, ঠিক আছে? মহিলার পরে। যদি তুমি লেডিস ফার্স্ট বলো, ইসলামে পুরুষরা আগে, ঠিক আছে? তাহলে পুরুষদের কি, পুরুষ পুরুষ তালু কি আগে, তুমি হাত দিয়ে দেখতে পাচ্ছ, শক্ত, আর পিছন দিয়ে হাত দাও, হাত দিলে কি বুঝবা পিছনে কি? হাত দিতে পারতেছি না, গালে কাটারটা ইউজ করতেছি, তো তুমি হাত দিয়ে দেখে নিও, হ্যাঁ? তো হাত দেওয়ার আগে অবশ্যই হাতে ভালোভাবে ধুয়ে নিও, ঠিক আছে? তাহলে এইখানে ভিতরে সামনের দিকে কি শক্ত তালু, পেছনের দিকে নরম তালু। তাহলে তালু 2 প্রকার, 2 প্রকার তালু কি 2 প্রকার। এটা কিন্তু ছাদের মতো, এটা কি আমাদের ছাদ, মুখগহ্বরের ছাদ, 2 প্রকার, একটা শক্ত আর কোমল, শক্ত আর কোমল। এই হলো আমাদের 2টা তালু, এটা হলো আমাদের 2টা তালুর প্রকার। শক্ত তালু কি বলতো, সামনে, আর কোমল তালু পিছনে, এইটুকু জানবো। এখানে কয়েকটা কথা বলা আছে, এগুলো একটু জানবো। এটা আমরা কিন্তু অবশ্যই পরে গিয়ে আমরা জানতে পারবো, সেজন্য এখান থেকে জানানোর দরকার নেই। আচ্ছা, মূর্ধা, এখান থেকে আমরা শুধু পরিচিত হয়ে চলে যাই, আমরা পরের অধ্যায়গুলো সব বুঝতে পারবো। মূর্ধা, মূর্ধাটা কি বলতো, মূর্ধাটা কোথায়? মূর্ধাটা হচ্ছে দাঁতের নিচে, দাঁত দেখো, হ্যাঁ? আর দিতে পারতেছি না, তো দাঁতের পরে হচ্ছে তোমার একটা উঁচু জায়গা থেকে, একটা ঢিবির মতো, একটা উঁচু, এরকম দাঁতের উপরে এরকম একটা উঁচু জায়গা থাকে দেখবা, পুরো দাঁত জোড়া একটা উঁচু জায়গা, ওই উঁচু জায়গাটার নাম হচ্ছে কি আমাদের মূর্ধা, মূর্ধা। এখানে কিছু আমাদের নেই, এখানে এ সময় কিছু জানার দরকার নেই, আমাদের সিরিয়ালটা দেখে জানিয়ে দিলাম। এবার আমাদের 8 নম্বর হচ্ছে দন্তমূল আর দন্ত, দাঁতের গোড়া আর দাঁত, দন্ত আর কি, দন্ত ও দন্তমূল, দাঁত এবং দাঁতের গোড়া, ঠিক আছে? এটা আর কি বলবো, দাঁত মানে তো তুমি বোঝো, সব থেকে শক্ত অঙ্গ কিন্তু আমাদের এর ভিতরে। আচ্ছা, এবার ওষ্ঠ, ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হলো কি ওষ্ঠ। ওষ্ঠ, চলো এই সাইডে দেখিয়ে দিই। 9 নম্বরে কি আমাদের ওষ্ঠ। ওষ্ঠ মানে কি জানো তো, ঠোঁট। ওষ্ঠ মানে কি ঠোঁট। এই ঠোঁট কি করে বলো তো, ঠোঁট কি করে, আমাদের সব থেকে বাইরের অংশ, আমাদের কি সব থেকে বাইরের অংশটা হচ্ছে এই ঠোঁট বা ওষ্ঠ, সবচেয়ে বাইরের অংশ। সব থেকে বাইরের অংশ, ঠিক আছে বন্ধুরা? আমাদের সব থেকে বাইরের অংশ পেলাম, সব থেকে সচল অঙ্গ পেলাম, তাই না? এই দুটো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এই যার ভিত্তিতে পরে যেগুলো কথা আছে, এগুলো আমরা কিন্তু পরে দেখবো, তাই আমরা এখানে কিছু বলতেছি না, সবকিছু পরে আসতেছে। আর লাস্টে 10 নম্বর হলো কি নাসিকা, নাসিকা বা নাক, নাসল, এই যা এটার ভিতর দিয়ে কি নাকের ছিদ্র দিয়ে আসে, নাসিক্য ধ্বনি এই অংশে বের হয়, নাসিক্য ধ্বনি বের হয়, নাসিক্য ধ্বনি বের হয়, ঠিক আছে? তাই নাসিক্য ধ্বনি বের হয়, আর বাকিগুলো সব কি দিয়ে বের হয়, মুখ গহ্বর থেকে, ঠিক আছে? তাহলে বন্ধুরা, আমরা কিন্তু একদম অনশট বাকযন্ত্র, একদম অনশট বাকযন্ত্র, বাকযন্ত্র যত এমসিকিউ সবের ভিতরে পেয়ে যেছো, ঠিক আছে? এটা কিন্তু সুন্দরভাবে মুখস্থ করবা, সুন্দরভাবে মুখস্থ হবে একদম ইজিলি। এটা ছবি তুলে নাও, স্ক্রিনশট দিয়ে নাও, বা লিখে নাও, যা করো করো, দ্রুত দ্রুত আমাদের পরেরটা করতে হবে। আচ্ছা, আমাদের এই ভিডিওটা ঠিক এই পর্যন্ত আমরা স্টপ করব। এই ভিডিওটা কি এই পর্যন্ত স্টপ করে দিই, আমরা ষড়যন্ত্র আর বাকযন্ত্র নিয়ে
আচ্ছা স্বরযন্ত্র এখানে শেষ করে দিই, স্বরযন্ত্র এখানে শেষ করে দিচ্ছি। স্বরধ্বনি, আচ্ছা স্বরধ্বনিতে আমরা এখন আসি নাই, আমাদের পড়া হলো 5 নাম্বার ধ্বনি ও বর্ণ। ধ্বনি ও বর্ণ, এই কথাগুলো দেখো, ধ্বনি কি আর বর্ণ কি। ধ্বনি হচ্ছে মুখের ভাষা, এটা কি মুখের ভাষা, মুখের ভাষা। আর এটা কি কলমের ভাষা, মুখের ভাষা আর কলমের ভাষা। এই হলো আমাদের দুই ধরনের ভাষা আছে, মুখের ভাষা কি দেখো কথ্যরূপ আর লেখ্যরূপ বললাম না, সেই রকমটাই, ঠিক আছে। এখন দেখো আমরা যখন মুখে একটা কথা বলি, মুখে যেটা বলতে সেটা হলো ধ্বনি, অ অ আ ই ই এ ও ই উ, এই যে ধরনের সাউন্ড গুলো করতেছি এইগুলো হচ্ছে আমাদের ধ্বনি। এখন ওই ধ্বনিটাকে একটা প্রতীকের মাধ্যমে খাতায় বা কোথাও মানে আমাদের লক্ষ্য দৃষ্টিতে আমাদের দৃষ্টিগোচর করার জন্য একটা প্রতীক বা চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে হয়, সেই চিহ্নটার নামই হচ্ছে কি বর্ণ। তাহলে এর ধ্বনি না, আমাদের মহেন্দ্র সিং ধ্বনি, এই ধ্বনির প্রতীক, এর কি প্রতীক বা সংকেত, প্রতীক বা সংকেতটা কি বর্ণ, ধ্বনির প্রতীক বা সংকেতটা কি বর্ণ। এখন তুমি বললো ভাইয়া এইটা হচ্ছে আমাদের অ, এটা কি অ, অ কি একটা বর্ণ, এটাকে কিন্তু তুমি ধ্বনি বলতে পারবে না, ধ্বনি বলতে পারবে না, এটা বর্ণ। এখন তোমাকে তুমি কি বলবে ভাই ধ্বনি কি ওটাই লেখা যায় না, ধ্বনিটাকে লিখে, ধ্বনিটা কিন্তু আসলে লেখা যায় না বাস্তবে, বাট তোমাকে খাতায় ধ্বনি হিসাবে উপস্থাপন করার জন্য এই বর্ণটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে, কি দিয়ে, থার্ড ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনী, থার্ড ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনীর মাঝখানে বসাতে হবে। থার্ড ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনীর মাঝখানে যখন তুমি বসাবা তখন এটার নাম হয়ে যাবে কি ধ্বনি। বোঝা গেল? অবশ্যই বোঝা যাবে। এবার দেখো তাহলে আমরা এটাকে বর্ণ বলবো আর এটাকে ধ্বনি বলবো, তোমাকে কিন্তু এমসিকিউ আসতে পারে যে কোনটি ধ্বনি সে কোনটি বর্ণ, থার্ড ব্র্যাকেট থাকলে সেটা ধ্বনি। এবার বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি আছে 37টি। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি, এখানে এগুলো সব নোট করতে হবে এমসিকিউ এর জন্য। মৌলিক স্বরধ্বনি 37টি, ঠিক আছে। এর মধ্যে সরি আমাদের মৌলিক ধ্বনি, টোটাল মৌলিক ধ্বনি হচ্ছে 37টি, আর মৌলিক স্বরধ্বনি এবার আমরা দুটো আলাদা করব। স্বরধ্বনি কয়টি? 7টি, তাই না? স্বরধ্বনি হলো 7টি। আর বাকি ব্যঞ্জন ধ্বনি থাকে তাহলে কয়টা? 30টা। ওকে বন্ধুরা, তাহলে আমরা এই তিনটা কিন্তু মুখস্থ রাখতে হবে একদম ইজিলি, একদম, তাই না? এখন চলো তোমাকে আমি একটু দেখাই যে কোনগুলা মৌলিক আর কোনগুলা মৌলিক না। এখন দেখাবো তার আগে সেটা একটা কথা বলি, সেটা হচ্ছে দেখো এই স্বরধ্বনিগুলাকে আমরা যখন লিখে প্রকাশ করবো তখন সেটা কিন্তু বর্ণ হয়ে যাবে। লিখে প্রকাশ করলে কি হয়ে যাবে? সেগুলা বর্ণ হয়ে যাবে। আচ্ছা দেখো তোমাদের জন্য আমরা বোর্ডে অ ক খ প্রেজেন্ট করছি, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। এখান থেকে তোমাদেরকে আমরা মৌলিক কোনগুলা সেটা একটু দেখাবো। মৌলিক কোনগুলা দেখো, এই যে গোল যেগুলো আছে না, এই গোলগুলা বাদ, গোল যেগুলো আছে এগুলো সব বাদ দাও, হ্যাঁ, এগুলারে বাদ দিয়ে বাকি যেগুলো থাকে এইগুলো হচ্ছে আমাদের কি সব সব কি বলতো মৌলিক ধ্বনি, বাকিগুলো কি সব মৌলিক ধ্বনি, ঠিক আছে। তাহলে এইগুলো এখান থেকে আমরা একটু কালেক্ট করবা। আচ্ছা এবার দেখো, এবার যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে তোমাদের একটু মুখস্থ করতে হবে যে আমাদের স্বরবর্ণ 11টা আছে, ব্যঞ্জন বর্ণ 39টা আছে, মোট বাংলা বর্ণ হচ্ছে কয়টা? 11 প্লাস 39 সমান সমান কত বলো তো? 50টা। 50টা মোট আমাদের এই আছে, তাই না? আর আমাদের 37টা হলো 30 প্লাস 7 আছে ধ্বনি। আচ্ছা আমাদের মোট কার বর্ণ আছে কয়টা? অ কার আছে মোট আমাদের অ আছে 11টা। 11টার ভিতরে অ এর কোনো কারণ নেই, কার নেই। অ বাদে বাকি যেগুলো আছে তাদেরকে সবাইটাকে কার আছে, তাই না? কার হলো আমাদের 10টা। আচ্ছা অনুবর্ণ আছে 3 ধরনের, ফলা, তারপরে হচ্ছে রেফ আর বর্ণ সংক্ষেপ।
ফলা, রেফ আর বর্ণ সংকেত, ঠিক আছে। ফলা কোনগুলা? ফলা হলো নিচে, সাইডে, পাশে যেগুলো ঝুলে থাকে, ফলা হলো ঝুলে থাকে, ঠিক আছে। আচ্ছা এগুলো কি মুছে দেবো? আচ্ছা দেখা যাচ্ছে নিচে লিখলে কি বুঝতে পারবো? আচ্ছা নিচে বোঝা যাচ্ছে, তাহলে আমি নিচে লিখি। ফলা, ফলা মনে করো ফলা হচ্ছে ফল, ফল, ঠিক আছে। ফল, ফুল, ফল কি থাকে বলতো? ঝুলে থাকে। তাহলে আমাদের এটা কি হবে বলতো? এইটা হলো ঝুলে থাকবে। ফলার ফুল ফল ঝুলে থাকে, তোমার যেগুলো ঝুলে থাকে সাইডে সেগুলো আমাদের কি সব ফলা। এখানে দেখো আমাদের ফলা আছে মোট 6টা, ফলা আছে কি 6টা, ঠিক আছে, ঠিক আছে। ফলা আছে কয়টা? 6টা। এই 6টা আমরা কিভাবে মনে রাখবো দেখো, নবম রোল যা সে ফেল। মনে করো তোমাদের ক্লাসে একজন ফেল করছে, তখন তোমার বন্ধুরা বলতেছে কে ফেল করছে, তখন বলতেছে কি নবম রোল যার, নবম মানে তো 9 সেটা তো বোঝো তাই না? তাহলে নবম রোল যার সে ফেল করছে। তাহলে নবম দেখো দন্তান ন ফলা আছে, ব ফলা, ম ফলা, র ফলা, ল ফলা, উত্তর্য ফলা, র ফলা তো আগে একবার বলছি তাই না? তাহলে এখানে দেখো এই যে 6টা অক্ষর আছে, 6টা অক্ষর ফলা হয় আর কোন অক্ষরের ফলা হয় না, ঠিক আছে। তাহলে ন ব ম র ল জ র, তাহলে নবম রোল যার সে ফেল। তাহলে নবম রোল যার পর্যন্ত যে 6টা অক্ষর আছে এই 6টা অক্ষরে আমাদের ফলা হয়। তাহলে ফলা মোট কয়টা আমাদের? 6টা। এটা কিন্তু মনে রাখার জন্য বলে দিলাম। রেফ কার আছে একটা, সেটা হলো আমাদের র এর অনুবর্ণ, র এর কিন্তু অনুবর্ণ। আর বর্ণ সংকেত তো আমরা জানি যে তোমার হচ্ছে ত, এইটা মনে রাখবো ত এর বর্ণ সংকেত কি ভূষণ ত। আর বাকিগুলো সব ওই যে তোমার যুক্ত বর্ণ লেখার সময় যে ছোট ছোট সাইজ হয়ে যায় না, ওইগুলোকে বলা হয় বর্ণ সংকেত, ঠিক আছে। আর যুক্ত বর্ণের ক্ষেত্রে যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা স্পষ্ট বর্ণ, অস্পষ্ট বর্ণ। স্পষ্ট আর অস্পষ্ট তুমি সবগুলো বুঝতে পারবো, সবগুলো এখানে যে বইগুলো যেগুলো আছে এখানে তুমি সবগুলো দেখে বুঝতে পারবা যে কোনটা কি। কিন্তু যেগুলো বুঝতে পারবো না সেগুলো আমি একটু বলে দিই। অর্থাৎ দুইটা জিনিস তুমি বুঝতে পারবা না। দুইটা জিনিস কি? তার মধ্যে তোমার আমি একটা জিনিস একটুখানি ক্লিয়ার করি। এখানে আমি বলতেছি দাঁড়াও কোনটা কোনটা তোমাকে আমি বলি। যুক্ত বর্ণ স্বচ্ছ আর অস্বচ্ছ আছে না, এটাতে তোমাকে কিন্তু ভেঙে দিতে পারে। তুমি সবগুলো বুঝতে পারবে, একটু চেষ্টা করবা। দেখো তুমি একটা জিনিস বুঝবে না, হয় রস্যুর একটা ব্যাপার আছে, হয় দন্তন, কই সেটা আমি খুঁজে পাচ্ছি না কেন। হ হ হ আই তো পাইছি, হ দন্তান্ন মধ্যাহ্ন। দেখো এই যে যুক্ত বর্ণ আমাদের হ, হয়ের এই সাইডে একটা দেখবা আর হয়ের এইখানে একটা দেখবা। হ কিন্তু ন হচ্ছে এইখানে একটা হতে পারে, নিচে একটা হতে পারে। এইখানে যদি সাইডে যদি দন্তান্ন হয় তাহলে সেটা হ প্লাস দন্তান্ন, আর যদি নিচে হয় তাহলে হ প্লাস মূর্ধান্য। তোমাদের যেগুলো ভুলিয়ে যাবে আমি শুধু সেগুলোই কিন্তু বলবো, বাকিগুলো তোমরা একটু বুঝে দেখবা, দেখলে তোমাদের গ্রহ হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা জিনিস বলা হবে সেটা হচ্ছে এইটার সাথে এরকম থাকলে সেটা হবে মূর্ধান্য স যোগ মূর্ধান্য, মূর্ধান্য যোগ কি মূর্ধান্য। এটা একটুখানি খেয়াল রাখবা। আশা করি আর সবগুলো তোমাদের একবার করে দেখলেই তোমরা বুঝতে পারবে, তোমাদের সব মানে কি সহজ লাগবে একদম, ঠিক আছে। আচ্ছা তাহলে আরো একটা জিনিস বলি, কোন বর্ণের সাথে যদি মনে করো এরকম থাকে হু, এটা হচ্ছে কি বলতো হ প্লাস কি বলতো রস্যু। আর যদি কখনো হয়ের সাথে সাইড দিয়ে এরকম দাগ থাকে, সাইড দিয়ে দাগ থাকে, সেটা সমান সমান কি বলতো হ প্লাস দীর্ঘ। হ প্লাস দীর্ঘ, সাইডে থাকলে দীর্ঘ আর এটা থাকলে কি কি বলছে, সরি সরি সরি, সাইডে থাকলে হচ্ছে দীর্ঘ না, সাইডে থাকলে রি, হ প্লাস রি, সাইডে থাকলে কি হ প্লাস রি, এরকম দাগ থাকলে সাইডে। তো হয়ের সাথে একটু জ্ঞানজাম বাদে হয়ের গুলো একটু খেয়াল রাখবো, ওকে। আচ্ছা তাহলে এইটা হচ্ছে আমাদের ওভারঅল ধ্বনি এবং বর্ণ এই চ্যাপ্টারের ক্লাস। তাহলে আমরা মোট কিন্তু 1 থেকে 5 পর্যন্ত ক্লাস আমরা দুইটা ভিডিওতে শেষ করছি। প্রত্যেকটা আমরা 5টা করে করার টার্গেট নিয়েছি। প্রথমটা একটু ঝামেলা করে ফেলছি, আমরা বেশি বড় করে ফেলছি। এখান থেকে তোমরা এগুলো শেষ করবা, দেখে নিবা, আমাদের ক্লাস কেমন লাগছে জানাবা, ঠিক আছে। যদি আমাদের কোনো ভুল ত্রুটি থাকে সেগুলো একটু বলবা প্লিজ ভাই, এইটা একটুখানি এ করলে ভালো হয়, এটা করলে ভালো হয়, বলবো অবশ্যই। তো কালের কথা বলি, কালে একটু আজকে ডিস্টার্ব হয়েছে বারবার। আচ্ছা ওটা সমস্যা না, নেক্সট টাইম আর হবে না ইনশাল্লাহ। তাহলে আমাদের লেকচার একটা 2 ছিল, আমরা সে 1 এর ইয়ে রয়ে গেল, আমাদের 2 নাম্বার গ্রুপ লেকচার কিন্তু শেষ, 2 নাম্বার লেকচার শেষ হয়ে যাচ্ছে।
ওকে, আমরা তাহলে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা। তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, শেষ পর্যন্ত সাথে থাকবা, প্রত্যেকটা ভিডিও দেখবা, আশা করি অনেক বেশি বেনিফিট পাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ।